হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুমাইয়া ফারহিন। আজকে আপনাদের সাথে আমার টপিক হচ্ছে ট্রিটমেন্ট অফ ইনফেকশাস ডিজিজ। এটা সম্পর্কে এটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যান্টিমাইক্রোবিয়ালস এর মধ্যে এই টপিকটা পড়ে। আচ্ছা, এই টপিক থেকে হচ্ছে এটা ওভারঅল এই চ্যাপ্টারটা হচ্ছে মাইক্রোবায়োলজির চ্যাপ্টার। তারপর আমাদের হচ্ছে এই পোস্ট গ্রাজুয়েশনে এসে কিছু আপডেটেড ভার্সন কিছু জিনিস পড়তে হবে, যেটা আমরা ওয়ার্ডে রিলেটেড পাই। এগুলোই স্যাররা হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান কোশ্চেন দেয়, প্লাস এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডে কোশ্চেন করে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এগুলো ঠিক আছে ছোট লেভেলের পড়া, তারপরে হচ্ছে আমরা একটু আপডেটেড ভার্সন গুলো জানবো। সো আমি হচ্ছে যেগুলো বলবো আপনারা একটু কাইন্ডলি লিখে রাখবেন। ঠিক আছে, এখানে দাগানোর বাইরেও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপডেটেড ভার্সন। ওকে, ঠিক আছে, আমি স্টার্ট করি। আচ্ছা, এখানে এসে দেখেন কি কনসেপশন অফ ট্রিটমেন্ট অফ ইনফেকশন। এখানে কি কয়েকটা পয়েন্ট একটু দেখেন আপনারা। Prompt initiation of antimicrobial therapy in severe infection like sepsis, meningitis. তারপর হচ্ছে optimizing antimicrobial therapy while minimizing selection for antimicrobial resistance. আচ্ছা, addressing predisposing factors such as glycemic control in diabetes mellitus, viral load control in HIV infection. আচ্ছা, achieving source control such as removal of an infected medical device. তারপর হচ্ছে ম্যানেজিং কমপ্লিকেশন such as sepsis and acute kidney injury. আচ্ছা, এই পাঁচটা জিনিস আমি ব্যাখ্যা করি। এই পাঁচটা জিনিস হচ্ছে আমাদের ওয়ার্ডের পুরো অ্যাপ্লিকেবল কিছু কথা। ঠিক আছে, একটা পেশেন্ট যখন আসবে, আমরা যদি সাসপেক্ট করি তার মেনিনজিসের ফিচার আছে, অথবা তার হাই গ্রেড ফিভার, কোনো ধরনের আগে সে লোকালি কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে আসছে বাট এখানে স্যার কমতেছে না, তো তখন আমরা তাকে চিন্তা করবো যে হয় তার ব্লাডে সেপ্টিসেমিয়া হয়ে গেছে, আর যদি মেনিনজিসের ফিচার থাকে তাহলে মেনিনজাইটিস আছে। ঠিক আছে, এই দুটো হচ্ছে এক্ষেত্রে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করবো। ঠিক আছে, ইররেসপেক্টিভ অফ ব্লাড কালচার। ব্লাড কালচার তো আসতে 3 দিন লাগবে, সো তার আগে কেন বসে থাকবো? নেভার, তার আগে আমরা স্টার্ট করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট। এরপর হচ্ছে আমরা চিন্তা করবো যে কোনগুলোতে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স চলে আসছে। আমরা কিন্তু হচ্ছে ব্লাড কালচারে কিন্তু পাই, কালচার সেন্সিটিভ যখন করতে দেই তখন কিন্তু চলে আসে যে কি কোনগুলো হচ্ছে সেন্সিটিভ, কোনগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। সো আমরা সেগুলো দেখে তারপর হচ্ছে সেন্সিটিভ যে ব্যাকটেরিয়া অ্যান্টিমাইক্রোবিয়ালস গুলা ওগুলো স্টার্ট করব। ঠিক আছে, এখানে হচ্ছে আমি যেমন আগেরটার ক্ষেত্রে বললাম যে আমরা এম্পেরিক্যালি স্টার্ট করব, সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি, যে সেন্সিটিভ না রেজিস্ট্যান্ট আমরা কিভাবে জানবো। তো এখানে আমরা হচ্ছে যে আপডেটেড ভার্সন গুলো জানতে হবে, যে ইদানিং কোন মাইক্রোবিয়ালস গুলো হরহামেশা রেজিস্ট্যান্ট আসতেছে। ঠিক আছে, যেগুলো বেশিরভাগ পেশেন্টদের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট আসতেছে, চিন্তা করতে হবে যে সেগুলো একটা সোসাইটির জন্যই রেজিস্ট্যান্ট ওভারঅল। ঠিক আছে, এগুলো চিন্তা করে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক গুলো দিতে হবে পেশেন্টদেরকে। তারপর হচ্ছে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে কোনো কোনো অ্যান্টিবায়োটিক দিলে হয়তো গ্লুকোজ লেভেল বেড়ে যায়, এগুলো গ্লাইসেমিক কন্ট্রোল করতে হবে, এইসব পয়েন্ট বলা আছে। আর হচ্ছে নিচে একটা জিনিস যে সেপসিস এন্ড অ্যাকিউট কিডনি ইনজুরি, এই কমপ্লিকেশন গুলো যেন না হয়, তো তার আগে আমাদেরকে হচ্ছে মাইক্রোবিয়াল স্টার্ট করে হচ্ছে ইনফেকশনের চান্সটা কমাতে হবে। ঠিক আছে, এগুলো পুরো ওয়ার্ডের অ্যাপ্লিকেবল ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে আসেন আপনারা অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন এন্ড স্পেকট্রাম। ঠিক আছে, আমরা একটা জিনিস কি করি, গ্রাম পজিটিভ থেকে স্টার্ট করি, দেন গ্রাম নেগেটিভ। আমরা চেষ্টা করি ওয়ার্ডে যে সেপসিস এগুলোর ক্ষেত্রে বোথ গ্রাম পজিটিভ নেগেটিভ স্পেকট্রাম যেন কাভার করে, এরকম টাইপের অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে। আমরা কি জানি, লাংস ইনফেকশন এগুলো তো আমরা কমন, ঠিক আছে, এগুলো তো আমরা পড়ে আসছি। রেসপি চ্যাপ্টারে আপনারা পড়েছেন কিনা আমি জানি না, বাট রেসপি চ্যাপ্টারে তো আমরা পড়ে আসছি। রেসপিরেটরির জন্য কোন কোন ব্যাকটেরিয়া বেশি হচ্ছে ইনভলভ, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্টেফিলোককাস নিউমোনি, সেগুলো কি, এগুলো গ্রাম পজিটিভ। তো আমাদের মাথায় রাখতে হবে যে কোন কোন সিস্টেম, কোন কোন ধরনের গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, কোন কোন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হচ্ছে। তো যখনই আমরা এগুলো জানবো তখনই আমাদের হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল সিলেকশনের ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। গট দ্যাট? ওকে, তাহলে দেখেন আপনারা এখানে যে স্পেকট্রামটা বললাম, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। আবার হচ্ছে ইউটিআই, ইউটিআই এর ক্ষেত্রে যখন ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয়, এখানে হচ্ছে একটা অ্যানারোবিক কন্ডিশন হয়, সো এখানে গ্রাম নেগেটিভ প্লাস অ্যানারোবিক এইসব ব্যাকটেরিয়াগুলো বেশি পাওয়া যায়। তারপর গাট, এগুলো হচ্ছে কিন্তু বেসিক জিনিস। আপনাদের এই বেসিক জিনিস জানতে হবে যে কোথায় কোন সিস্টেমে কোন ধরনের অর্গানিজম দিয়ে এফেক্ট হয়। তো আপনারা যদি বেসিক জিনিসটা জানেন তাহলে আপনারা অ্যান্টিমাইক্রোবিয়াল ইজিলি চুজ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এমপিরিক ভার্সেস টার্গেটেড থেরাপি। হোয়াট ইজ এমপিরিক এন্ড হোয়াট ইজ টার্গেটেড? ইউ অল নো দ্যাট যে এমপিরিক্যাল থেরাপি হচ্ছে আমরা কোনো ব্লাড কালচার সেন্সিটিভিটি ছাড়া পেশেন্টদের লাইফ সেভিং এর জন্য
ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ আর কন্ডিশন আমরা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক স্টার্ট করি সেটা হচ্ছে এম্পিরিক। আর টার্গেটেড কি, টার্গেট হচ্ছে ব্লাড কালচার সেন্সিটিভিটি করে, ঠিক আছে, ব্লাড কালচার সেন্সিটিভ করে যে অর্গানিজম কালচার যে অর্গানিজমটা আসবে সেইটার এগেইনস্ট যেসব অ্যান্টিবায়োটিক গুলো সেন্সিটিভ আসে আমরা সেখান থেকে একটা চুজ করে পেশেন্টদের জন্য দেই। এটা হচ্ছে পার্থক্য এম্পিরিক ভার্সেস টার্গেটেড ব্লাড কালচার আগে এন্ড পরে। ওকে, আচ্ছা এখানে 6.16 যে চার্ট থেকে আসলে মানে পোস্ট গ্রাজুয়েশন এভাবে কোশ্চেন আসে না, তারপর আপনার একটু দেখে রাখবেন বেসিক নলেজের জন্য, কজ এইগুলো হচ্ছে পরবর্তীতে আপনার কিভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে, কি প্রসেসে রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে এগুলোর জন্য লাগবে, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে অ্যামিনো গ্লাইকোসাইড, ক্লোরমফেনিকল, ম্যাক্রোলাইডস, আর হচ্ছে অক্সা অক্সাজোলিডিনোডিয়ান্স, এগুলো কি করে, এখানে দুইটা জিনিস একটু দেখান, এই দুটো হচ্ছে নিউ লিনকোসামাইড আর হচ্ছে অক্সাজোলিডিনোডিয়ান্স, এই দুটো একটু মার্ক করে রাখেন। এটা কি করে, ইনহিবিশন অফ ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস, ঠিক আছে, বা বাইন্ডিং ব্যাকটেরিয়াল মাইক্রোব্যাকটেরিয়াল রাইবোসোম, তাহলে হচ্ছে মেইনলি এটা প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে, এটা জানলেই হবে। টেট্রাসাইক্লিন করে সেম হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে। এখানে একটা ব্যাপার আছে, টেট্রাসাইক্লিন হচ্ছে 30s রাইবোসোম সাবইউনিটকে ইনহিবিট করে, আর ম্যাক্রোলিড এগুলো হচ্ছে 50s, ঠিক আছে, 50 বা 40, এক্স্যাক্টলি আমার মনে নাই এই মুহূর্তে, একটু দেখে নিন এটা। টেট্রাসাইক্লিনটা 30, একটা জানলে হবে, আর একটা আপনারা হচ্ছে মেথড অফ এক্সক্লুশন এটা বের করতে পারবেন। তারপর দেখেন বিটালেকটাম, বিটালেকটামটা কি, ইনহিবিশন সেল অফ পেপটিডোগ্লাইকেন, এই সিনথেসিসটাকে হচ্ছে ইনহিবিট করে। যদি সেল ওয়াল সিনথেসিস না হতে পারে সেসব ব্যাকটেরিয়ার এক্সোটক্সিনের সিনথেসিস হবে না, সো ইজিলি এটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়ালস দিয়ে হচ্ছে প্রিভেন্ট করা যাচ্ছে। তারপর হচ্ছে সাইক্লিক লিপোপেপটাইড, এটা কি আছে দেখেন, ড্যাপ্টোমাইসিন। আচ্ছা ড্যাপ্টোমাইসিন একটু পাশে লিখে রাখেন, এটা হচ্ছে আমরা ভিআরএস এ ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ অরিয়াস এর ক্ষেত্রে ইউজ করি, জাস্ট শর্টকাটে লিখে ভিআরএস এ। ওকে, দেন ফ্লুরোকুইনোলন, উই অল নো দ্যাট এটা হচ্ছে ডিএনএ টপোআইসোমারেজ কে ইনহিবিট করে। গ্লাইকোপেপটাইডস একইভাবে ইনহিবিশন অফ সেল ওয়াল, এখানে একটু দাগান ডিঅ্যালানিন, কোনটাকে, ইনহিবিশন অফ সেল ওয়াল তো অনেকগুলো আছে তাই না, গ্লাইকোপেপটাইড আছে, তারপর বিটা ল্যাকটাম আছে, বাট এটা হচ্ছে ডিঅ্যালানিন, ডিঅ্যালানিন যে রেসিডিউস আছে এইটাকে ইনহিবিট করে স্পেশালি। আচ্ছা তারপর হচ্ছে নাইট্রোইমিডাজোল, এটা হচ্ছে অ্যাজোল গ্রুপ, দ্যাট মিন অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিফাঙ্গালও আছে অ্যান্টি মাইক্রোবিয়ালও আছে, বাট অ্যাজোল গ্রুপটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ফাঙ্গালের ক্ষেত্রে। বাট এটা দেখেন কি করে, এটা হচ্ছে ব্রেকস দ্য ডিএনএ, ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক, ওভারঅল অ্যাজোল গ্রুপটা হচ্ছে ডিএনএ ব্রেক করে, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে রিফামাইসিন, রিফামাইসিনটা হচ্ছে ইনহিবিশন আরএনএ সিনথেসিস, আর ফর আর, ওকে, ইনহিবিশন আরএনএ সিনথেসিস। সালফোনামাইড ট্রাইমিথোপ্রিম, এই দুটো আর একটু দেখেন যে হচ্ছে ইনহিবিশন অফ ফোলেট সিনথেসিস বাই কিছু এনজাইম আছে, ডাইহাইড্রোপটেরয়েড সিনথেস অ্যান্ড ডাইহাইড্রোফোলেট রিডাক্টেস। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট ফোলেট সিনথেসিস ইনহিবিট করে এটা জানলেই হবে। তো আপনারা এই চারটা তো পড়ছেন, এটা একটু দাগান কিছু জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা এক্সামে আসে। এক্ষেত্রে হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস, ম্যাক্রোলিডস, তারপর হচ্ছে ফ্লুরোকুইনোলনটা একটু দাগান, আর হচ্ছে নিচের দিকে সালফোনামাইড আর ট্রাইমিথোপ্রিন, এই তিনটা হচ্ছে এক্সামে কমনলি আসে। আচ্ছা তারপরে আমরা আসি কম্বিনেশন থেরাপি। আচ্ছা আমি কম্বিনেশন থেরাপি আগেই আপনাদের রিপিট করে ফেলেছি যে হচ্ছে আমরা গ্রাম পজিটিভ নেগেটিভ বোথ কাভারেজ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, এটাই হচ্ছে বলে কম্বিনেশন থেরাপি। ইনফ্যাক্ট এর মধ্যে আমরা হচ্ছে কিছু অ্যানারোবিক কাভারেজ দেওয়ার চেষ্টা করি, লাইক মেট্রোনিডাজল, ঠিক আছে, মেট্রো দিলে হচ্ছে কি এটা অ্যানারোবিক কাভারেজটা দেয়। আচ্ছা আপনাদের কোনো কনফিউশন থাকলে, কেন অ্যান্টি মাইক্রোবিয়ালস এই চ্যাপ্টারটা এখন আমরা বুঝতেছি, এই জিনিসগুলো আসলে ছোটবেলায় পড়ার গুরুত্বটা কি ছিল, তো ওয়ার্ডে অ্যাপ্লিকেশন না করতে পারলে কিন্তু এগুলো সব থিওরিটিক্যাল পড়া পড়ে কোনো লাভ নাই, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা হচ্ছে লিখতে পারবেন, গ্রুপে হোক বা মেসেঞ্জারে হোক আমাকে নক দিয়েন। আচ্ছা ওকে, অ্যান্টিমাইক্রো রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্স আপনারা জানেন যে হচ্ছে যে সেল ওয়াল যেটাকে টার্গেট করে ব্যাকটেরিয়াটা, ঠিক আছে, যেটাকে টার্গেট করে আমরা অ্যান্টিবায়োটিক বানাই, সেই টার্গেটেড রিসেপ্টর বা টার্গেটেড ওয়াল বা টার্গেটেড প্রোটিন এটাই হচ্ছে মিউটেশন হয়ে যায়, যার ফলে কি হয় তারা রেজিস্ট্যান্স ডেভেলপ করে। লাইক আমরা হচ্ছে বিটা ল্যাকটাম, হ্যাঁ বিটা ল্যাকটাম কি হচ্ছে সেল ওয়াল ইনহিবিটিং ব্যাকটেরিয়া, সো এখন ব্যাকটেরিয়াটা যদি তার সেল ওয়ালটাকেই হচ্ছে মিউটেশন করে চেঞ্জ করে ফেলে, তো তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক একদমই কাজ করবে না, সো এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স।
ইউ অল নো দ্যাট, এগুলো সবকিছু খুব ছোটবেলার পর অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপর আসেন অ্যান্টিমাইক্রোবিয়াল অপশনস ফর কমন ইনফেক্টিং ব্যাকটেরিয়া। আচ্ছা, এখানে একটু গদ্গদ জিনিস আছে, আপনারা নিজেদের জন্য জানার জন্য চাইলে পড়তে পারেন, বাট একটু দাগান। যেটা দাগাবো এটা রেগুলার এক্সামে আসে। ইএসবিএল টা একটু দাগান। ইএসবিএল সেকেন্ড চার্টের ইএসবিএল, ইএসবিএল প্রোডিউসিং এন্টিব্যাকটেরিয়াসি। এখানে আমরা কি দিই? এখানে এখানে দাগান মেরোপেনাম, এন্টাপেনাম। এখানে আমরা মেইনলি কার্বাপেনাম গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো দিই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপর এখানে একটু দাগান ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি। পরেও পড়বো আমরা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশনে। এটা হচ্ছে এখানে আমরা ভ্যানকোমাইসিন দিই। এন্ড এখানে ভ্যানকোমাইসিন কিন্তু ওরাল ফর্মে দেয়, ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে সুন্দর করে ব্র্যাকেটে ভ্যানকোমাইসিন ওরাল ফর্মে। আদারওয়াইজ আমরা সব জায়গায় কিন্তু ভ্যানকোমাইসিনটা কিন্তু আইভি ফর্মে দিচ্ছি, বাট ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশনে ভ্যানকোমাইসিনটা ওরাল ফর্মে দিই। আচ্ছা, আর তেমন কিছু ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, এই যে এখানে আসছি আমরা, দেখেন এক্সাম্পলস অফ মেকানিজম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। কোন কোন মেকানিজমে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গুলো ডেভেলপ করে? আচ্ছা, তাহলে একটু দেখেন আপনারা। অ্যাক্টিভ ইফ্লাক্স অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে যখন ব্যাকটেরিয়াটা বা অ্যান্টিবায়োটিক আমরা দেই, তখন যে অর্গানিজমটা নিজেদেরকে এমন ভাবে চেঞ্জ করে ফেলে যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিককে অ্যাক্টিভ ইফ্লাক্স করে দেয়, তাদেরকে কাজই করতে দেয় না। কোনো কাজ করার জন্য ওষুধটাকে তো হচ্ছে অবশ্যই সেল ওয়াল পেনিট্রেশন করে তার টার্গেটেড থেরাপিতে রাখতে হবে, রিসেপ্টরে রাখতে হবে। বাট এখানে হচ্ছে অ্যাক্টিভ ইফ্লাক্স করে দেয়, সেটা সেল ওয়ালের মধ্যেই ঢুকতে পারে না। এভাবে সে হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সো দেখেন এখানে কি আছে, গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর হচ্ছে ফ্লুকুরাজল রেজিস্ট্যান্স ইন ক্যানিডা। ক্যানিডারও সেম প্রসেসে অ্যাক্টিভ ইফ্লাক্সের মাধ্যমে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আচ্ছা, তারপর দেখেন টার্গেট মডিফিকেশন, ঠিক আছে? আমরা যেই সেল ওয়ালকে টার্গেট করতে পারি, প্রোটিন টার্গেট করতে পারি, রাইবোসোম টার্গেট করতে পারি, সেইগুলোকে হচ্ছে মডিফাই করে ফেলে। এভাবে হচ্ছে এটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এখানে তেমন আসলে পড়ার কিছু নাই, আপনারা একটু দেখেন যে রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্স মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস। এখানে এগুলো এক্সামে আসে না, বাট এটা আপনার হচ্ছে ওয়ার্ডে জানার জন্য এগুলো স্যাররা কোশ্চেন করতে পারে। রিফ্যাম্পিসিন রেজিস্ট্যান্স ইন মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস, এটা আরএনএ পলিমারেজ মিউটেশন করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ইমপারমেবিলিটি অথবা হচ্ছে রিডিউসড পারমেবিলিটি। এটা কি? আমরা কিন্তু খুব কমনলি ওয়ার্ডে মেরোপেরাম ইউজ করি, বাট এখানেও যদি পারমেবিলিটি রিডিউস করে ফেলে, যদি হচ্ছে সিউডোমোনাস, তারপর হচ্ছে আপনার এই কার্বোপেনাম, যেসব ব্যাকটেরিয়াকে আমরা টার্গেট করি, সেগুলো যদি তারা ওয়াল পারমেবিলিটি রিডিউস করে ফেলে, তাহলে কোনোভাবে হচ্ছে কার্বোপেনাম বা টার্গেটেড অ্যান্টিবায়োটিক গুলো ঢুকতে পারবে না। সো এভাবে তারা রেজিস্ট্যান্স ডেভেলপ করে। তো এটা ক্ষেত্রে কি হতে পারে? সিউডোমোনাস। আচ্ছা, আর হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশন অফ এজেন্ট। এটা হচ্ছে সেল ওয়াল ফর্মিং যে ব্যাকটেরিয়া গুলো, ওগুলা বেশিরভাগ হচ্ছে এনজাইমেটিক ডিগ্রেডেশন করে। দেখেন বিটা ল্যাকটাম, ক্লোরামফেনিকল, এগুলা। এই যে চার্টটা থেকে যে ব্যাকটেরিয়া গুলো দেওয়া আছে, এগুলো একটু জানলে হবে আপনাদের, যে কোন ব্যাকটেরিয়া কিভাবে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আদারওয়াইজ মানে বইয়ের ভিতরে ওখানে পড়ার তেমন কিছু নাই। ওকে, দেন একটু আসেন 6.18 নম্বর চার্টে। এখানে হচ্ছে জাস্ট একদম যেগুলো আমরা কমনলি ওয়ার্ডে পাই, আমি জাস্ট সেগুলোই বলবো এবং আপনারা সেইগুলোই জাস্ট মার্ক করবেন। কারণ স্যাররা হচ্ছে জাস্ট ওখান থেকেই কোশ্চেন গুলো করে, তারা গদ বাঁধা যে কোশ্চেন করে তা না। তারা রেগুলার ওয়ার্ডে থাকে বলে তারা হচ্ছে সেম কোশ্চেন গুলোই কিন্তু পোস্ট গ্রাজুয়েশন লেভেলেই দেয়। সো আপনি একটু দাগাবেন এখানে হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। এটা কি ডিউরেশন অফ থেরাপি কত? 2 to 3 weeks, that means 21 days. ওকে, at least 21 days. নট দ্যাট আপনি এটা 5 দিন 7 দিন দিবেন অ্যান্টিভাইরাল দেন ওকে, নো। এটা হচ্ছে at least 21 days যদি এনকেফালাইটিস হয়ে যায়। আর যদি ভাইরাল সিমপ্লেক্স মেনিনজাইটিস হয়, মেনিনজাইটিস যদি হয় তাহলে সেক্ষেত্রে সাপোর্টিভ থেরাপি। এখানে আপনার একটু মার্ক করে লিখে রাখেন যে হার্পিস সিমপ্লেক্স মেনিনজাইটিস যদি হয় সাপোর্টিভ থেরাপি, দ্যাট মিনস ফ্লুইড লাগলে ফ্লুইড দিব, অ্যান্টিপাইরেটিক দিব, এগুলা। আর এনকেফালাইটিস যদি হয়, যদি ব্রেন ইনফেকশন হয়, পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হয়, তো সেক্ষেত্রে 21 days থেরাপি মাস্ট। ওকে, তারপর হচ্ছে নিচে আসেন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। প্রস্থেটিক ভালভে যদি ইনফেকশন হয়ে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, সেক্ষেত্রে 6 weeks মাস্ট।
এটা মার্ক করেন। এরপর হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, এখানে হচ্ছে 2 to 4 উইকস। আচ্ছা, এখানে একটু বলে রাখি আমি, টোটাল 6 উইকস থেরাপি দেয়, 4 উইকস হচ্ছে আইভি থেরাপি মাস্ট, এবং 2 উইকস হচ্ছে ওরাল। ঠিক আছে, যদি সেপটিক আর্থ্রাইটিস সিভিয়ার হয়, দ্যাট মিনস সেপটিক আর্থ্রাইটিস হয়ে সেপ্টিসেমিয়া হয়ে গেছে, সেক্ষেত্রে 2 to 4 উইকস আইভি, দেন 2 উইকস ওরাল। আপনারা হচ্ছে যেগুলো বলতেছি একটু লিখে রাখেন। ওকে, দেন ইউটিআই। ইউটিআই যদি মেলে হয় তাহলে 1 to 2 উইকস, কিন্তু যদি হচ্ছে প্রোস্টাটাইটিস হয়ে যায়, ঠিক আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে প্রোস্টেট ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু 21 ডেজ। আচ্ছা, আর ফিমেলের ক্ষেত্রে একটু কম, কারণ ফিমেলে হচ্ছে ইউটিআইটা খুব কমন, হ্যাঁ, কিন্তু মেলে কিন্তু সহজে কমন না, কিন্তু এই জন্য মেলে যখনই ইউটিআই হবে তখনই বুঝতে হবে যে এটা একটা সিভিয়ার, মানে সিভিয়ার কোনো অর্গানিজম দিয়ে হয়েছে, কোনো ভিরুলেন্ট অর্গানিজম দিয়ে হয়েছে, যার ফলে হচ্ছে এটা প্রোস্টেট মধ্যে ইনফেক্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন যে মেলে যখন ইউটি হবে তখন এটা ধারণা রাখতে হবে যে ভিরুলেন্ট অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে। আচ্ছা, তারপর এমটিবিটা দেখেন, টিউবারকুলোসিস যদি মেনিনজিয়াল টিবি হয় 12 মান্থস, এন্ড যদি পালমোনারি টিবি হয় 6 মান্থস। এখানে আরেকটা জিনিস লিখে রাখেন, বোন টিবি যদি হয় সেক্ষেত্রে আমরা 18 মান্থস, ঠিক আছে, 1.5 মাস আমরা অ্যান্টিটিবি ড্রাগ চালাবো যদি বোন টিবি হয়ে যায়। ওকে, আচ্ছা, এখানে আছে দেখেন, রিকমেন্ডেশন ফর অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোফাইলাক্সিস ইন অ্যাডাল্ট। আচ্ছা, এখানে তেমন কিছু নাই, এটা আমি দেখতেছিলাম একটু আগে, এখানে ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, এবার আসেন খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, যেটা আমি নিজেই দেখেছি ওয়ার্ডে, এটাও অনেকে ফলো করে না, বাট এগুলো আসলে হচ্ছে একটু জানা উচিত, বুঝছেন। ফিগার 6.17 একটু দেখেন, এখানে হচ্ছে মিনিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন আছে একটা, আর একটা হচ্ছে টাইম অ্যাবভ মিনিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন। আচ্ছা, মিনিমাল ইনহিবিটরি কনসেন্ট্রেশন যদি দেই, এটা কি করে, এটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং করে, এটা মনে রাখবেন। যদি এমআইসি অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়া হয় তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। দ্যাট মিনস আপনি একবারে যদি বেশি কনসেন্ট্রেশন দিয়ে অ্যান্টিবায়োটিকটা দেন তাহলে এটা হচ্ছে কিলিং পাওয়ারটা অনেক বেশি। ওকে, আর একটা হচ্ছে টাইম অ্যাবভ এমআইসি। ঠিক আছে, এখানে আমরা আলাদাভাবে একটা বলতে পারি যে এমআইসি নট অ্যাসোসিয়েটেড, যদি এরকম হয় সেক্ষেত্রে এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। দ্যাট মিনস আপনি যতটাই কনসেন্ট্রেশন দেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আপনি যদি হচ্ছে সেই অল্প কনসেন্ট্রেশনে অল্প মানে কি ধর 4 আওয়ারলি 6 আওয়ারলি করে দেন, সেক্ষেত্রে কিলিং পাওয়ারটা অনেক বেশি হবে। ঠিক আছে, আমি একটা চার্ট আমি দিয়ে দিব ক্লাসের পরে যে কোনটা হচ্ছে এমআইসি ডিপেন্ডেন্ট অ্যান্টিবায়োটিক আর কোনটা হচ্ছে এমআইসি নট ডিপেন্ডেন্ট অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে আপনারা জেনে বুঝে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক ডোজটা হয়ে দিবেন। নট দ্যাট যদি আপনাকে সিনিয়র বললো যে হ্যাঁ এটা 6 আওয়ারলি দিবেন, 12 আওয়ারলি দিবেন, কেন দিবেন এটা জানতে হবে। ঠিক আছে, সো এমআইসি ডিপেন্ডেন্ট আর এমআইসি নট ডিপেন্ডেন্ট। এমআইসি ডিপেন্ডেন্ট যদি হয় সেটা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, আর হচ্ছে নট ডিপেন্ডেন্ট হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। দ্যাট মিনস আপনি যত আওয়ারলি দিবেন তত বেটার। আচ্ছা, এরপর আসেন prophylaxis. Prophylaxis is not important. Antimicrobial agents in pregnancy 6.2 চার্টে আসেন। এটা হচ্ছে নট অনলি ফর এফসিপিএস, নট অনলি ফর পার্ট 1 পার্ট 2, নট অনলি ফর এমআরসিপি, এটা আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফেই দরকার। ওকে, শুধুমাত্র পরীক্ষার জন্য না, আপনার ওভারঅল প্র্যাকটিক্যাল লাইফে দরকার এটা। আচ্ছা, কোনগুলো অ্যান্টিবায়োটিক কন্ট্রাইন্ডিকেটেড, দ্যাট মিনস প্রেগনেন্সিতে কোনগুলো একেবারেই সেফ না। দেখেন, ক্লোরামফেনিকল এটা কি করে, এটা হচ্ছে গ্রে বেবি সিনড্রোম করে। ক্লোরামফেনিকল অ্যাকচুয়ালি এখন আমাদের নট অনলি প্রেগনেন্ট ওমেন, আমাদের হচ্ছে নর্মাল পিপলদের ক্ষেত্রে আমরা ক্লোরামফেনিকলের ইউজটা এখন পুরো অবসোলেট হয়ে গেছে। ঠিক আছে, বাট ক্লোরামফেনিকল খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক। আচ্ছা, আমরা দেখি নিউনেটাল গ্রে বেবি সিনড্রোম করে, এক্ষেত্রে কি হয়, বেবিদের হচ্ছে আপনার কলাপস হয়ে যায়, হাইপোটেনশন হয়, সায়ানোসিস হয়। এখানে গ্রে বেবি কেন বলছে, কারণ হচ্ছে এখানে সায়ানোসিস হয়, তারপর হচ্ছে একটা ফ্যাকাশে টাইপ লুক হয়ে যায়, গ্রে টাইপ লুক হয়ে যায়, এই জন্য বলছে এটা গ্রে বেবি সিনড্রোম। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন ফ্লুকোনাজোল, এটা আমরা জানি যে টেরাটোজেনিক, হাই ডোজ দিলে টেরাটোজেনিক হয়। তারপর হচ্ছে কুইনোলোন। কুইনোলোন আমরা জানি যে এটা হচ্ছে টেন্ডন আর্থ্রোপ্যাথি করে, টেন্ডিনাইটিস করে, তারপর হচ্ছে অ্যাঙ্কেল যে টেন্ডন আছে অ্যাকিলিস টেন্ডন, এটা রাপচার করতে পারে। হ্যাঁ, আর্থ্রোপ্যাথি করে।
তারপর সালফোনামাইড। আচ্ছা, সালফোনামাইড আমরা যা কিছু জানি যে এটা হেমোলাইসিস করে, বাট কেউ যদি একটা পেশেন্ট অলরেডি সালফোনামাইড পাচ্ছে, তাকে আমরা যদি এক্সট্রা করে আবার ট্রাইমিথোপ্রিম দিই, তাহলে এটা কি হবে? বোথ অ্যান্টিবায়োটিক কিন্তু একসাথে ফোলেট সিনথেসিসটাকে ডিক্রিজ করে। ঠিক আছে, তাহলে ফোলেট সিনথেসিস ডিক্রিজ করে, তাহলে আমাদের কোনো ধরনের ফোলেটই তৈরি হবে না, আমাদের কোনো ধরনের হিমোগ্লোবিনই তৈরি হচ্ছে না। ঠিক আছে, যদি হিমোগ্লোবিন তৈরি না হয়, একসাথে হেমোলাইসিস হয়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে পেশেন্ট সিভিয়ার অ্যানিমিয়া হবে। এবং পেশেন্ট কিন্তু একই সাথে মেথ হিমোগ্লোবিনিমিয়া হবে। মেথ হিমোগ্লোবিনিমিয়া হয় কি, আমাদের যদি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, হিমোগ্লোবিনকে অক্সিজেনের সাথে বাইন্ড করতে দেয় না, যার ফলে আমাদের হোল বডিতে অক্সিজেনেশন হতে পারছে না। তো আগে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হয় এবং একসাথে হেমোলাইসিস হয়, পেশেন্টের একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যায়। ঠিক আছে, সো এই সালফোনামাইড যদি কোনো পেশেন্ট পায়, অবশ্যই দেখতে হবে যে সে ট্রাইমিথোপ্রিম যেন তাকে না দেওয়া হয়। এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন, গ্লাইকোসাইড, এগুলো হচ্ছে আমরা জানি যে স্কেলেটাল অ্যাবনর্মালিটি করে, টিথ অ্যাবনর্মাল, ডেন্টাল ডিসকালারেশন করে অ্যাকচুয়ালি। ওকে, এই যে এখানে বলা আছে ট্রাইমিথোপ্রিম কিন্তু টেরাটোজেনিক ফার্স্ট ট্রাইমেস্টার, এটা অ্যাকচুয়ালি আমরা দিবই না। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টার কেন টেরাটোজেনিক এক্সেপশনাল ভাবে বলছে? কারণ কি, যদি আমরা ট্রাইমিথোপ্রিম দেই, তাহলে কিন্তু হচ্ছে যে ফিটাসের হচ্ছে ফোলেট সিনথেসিস হবে না, আর ফোলেট সিনথেসিস যদি না হয় একটা ফিটাসের, তাহলে কি হয়? সে ফিটাসের গ্রোথই হবে না, কোনো ধরনের অর্গান ফাংশনিংই হবে না, অর্গান তৈরি হবে না, তাই না? তো এটা ফার্স্ট ট্রাইমেস্টার স্পেশালি বলা হচ্ছে যে টেরাটোজেনিক। আচ্ছা, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন না কিছু আছে, যেমন অ্যামাইনোগ্লাইকোসাইডস, তারপর হচ্ছে মেট্রোনিডাজল। যদিও মেট্রোনিডাজল খুব অহরহ মানুষ খায়, তারপর কিন্তু এটা হচ্ছে অনেক ধরনের সাইড ইফেক্ট আছে। যেমন হচ্ছে এটা মেটালিক টেস্ট করে। আচ্ছা, তারপরে অ্যাসাইক্লোভির হচ্ছে এগুলো না, এত বেশি ইম্পর্টেন্ট না। ফার্স্ট যে কন্ট্রাইন্ডিকেটেড যেটা, এটা আপনার একটু দাগায় পড়লেই হবে। ওকে, আচ্ছা, প্রবলেমস উইথ অ্যান্টিমাইক্রোথেরাপি ইন ওল্ড এজ। আচ্ছা, আচ্ছা, ওল্ড এজে তো যে কোনো জানি আমরা যে রেনাল ফাংশন, লিভার ফাংশন সবকিছু খুবই পুর থাকে। সো এক্ষেত্রে আমাদের যেহেতু প্রত্যেকটা ড্রাগ আমরা বডিতে যাওয়ার পরে সেটা হচ্ছে কিডনি দিয়ে পাস করে, দ্যাট মিন্স এক্সক্রিশন হয়। সো অবশ্যই আমাদের যেসব হচ্ছে কিডনি, যদি তাদের পুর ফাংশনিং কিডনি থাকে, তাহলে আমাদের অবশ্যই দেখতে হবে যে কোন কোন ড্রাগ কিডনি দিয়ে এক্সক্রিট করতেছে। সেসব ড্রাগ কিন্তু আমরা একটু লো ডোজ দিতে হবে। ঠিক আছে, যাতে হচ্ছে কিডনি ফাংশনে মানে ডিটেরিয়েট থাকলে আরো বেশি খারাপ না করে ফেলে। এই জন্য নেফ্রোটক্সিক অ্যান্টিবায়োটিক যেগুলো, এগুলো একটু আপনারা চার্ট করে ফেলবেন, এই চ্যাপ্টারে আছে, এই প্যারাটার মধ্যেই আছে, আপনাকে চার্ট করে ফেলবেন। আচ্ছা, আচ্ছা, এখানে একটু দেখেন ফার্স্ট পয়েন্টটা। আমি আগেও বলছি এই কথাটা, যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন। আচ্ছা, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমি একটু ডিটেলসে বলি আপনাদেরকে। আমরা যখন হচ্ছে কোনো নিউমোনিয়া বা হচ্ছে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, এসব ক্ষেত্রে আমরা কি করি? সেফট্রাইকজোন, তারপর হচ্ছে আপনার সিপ্রোফ্লক্সাসিন, এগুলো কিন্তু খুব অহরহ ইউজ করি। ঠিক আছে, ক্লিন্ডামাইসিন, মানে সফট টিস্যু ইনফেকশন, তারপর হচ্ছে নিউমোনিয়া, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, এসবে আমরা কিছু কমন, যেমন থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, ঠিক আছে, সেফট্রাইকজন, কোঅ্যামোক্সিক্লাভ, ক্লিন্ডামাইসিন, এগুলো খুবই অহরহ ইউজ করি। কিন্তু এগুলো ইউজ করার ফলে কি হয়? ইউজ করার ফলে আমাদের যে গাট, হ্যাঁ, গাট ফ্লোরা, এই নর্মাল গুলো হচ্ছে ভিরুলেন্ট হয়ে যায়। তখন কি, বাইরে থেকে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি এটা হচ্ছে ইনফেকশন করে গাটে, এবং সিভিয়ার ইনফেকশন হয়, যার ফলে এটা সিউডোমেমব্রেনাস কোলাইটিস ডেভেলপ করে। ফুল গাটে, আপনারা একটু ছবি দেখে নিতে পারবেন গুগল করে, ফুল গাটে এটা আলসারেশন করে ফেলে। ইনফ্যাক্ট এটা অবস্ট্রাকশন করে ফেলে, মেগাকোলন করতে পারে। ঠিক আছে, এগুলো একটা লেখা নেই, আপনারা জাস্ট একটু অ্যারো অ্যারো দিয়ে লিখতে পারেন, আলসারেশন, মেগাকোলন। ঠিক আছে, মেগাকোলন করতে পারে, যার ফলে হচ্ছে এটা খুবই লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে। তো যখনই আমরা দেখবো যে একটা পেশেন্টকে এরকম অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে তার লুজ মোশন ডেভেলপ করছে, অবশ্যই এট ফার্স্ট হচ্ছে সে অ্যান্টিবায়োটিকটা স্টপ করতে হবে, ইমিডিয়েটলি স্টপ করতে হবে। ঠিক আছে, যদি সম্ভব হয় স্টুল কালচার পাঠাবো, যদি পসিবল হয়, আর না হলে হচ্ছে আমরা ওরাল ভ্যানকোমাইসিন অথবা মেট্রোনিডাজল স্টার্ট করে দিব। ঠিক আছে, সো আমাদের এটা নলেজ থাকতে হবে যে হচ্ছে কোন কোন অ্যান্টিবায়োটিক হচ্ছে গাট অ্যাসোসিয়েটেড ইনফেকশন করে, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন করে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ছোটবেলার পড়াশোনা। হাইপারসেন্সিটিভ রিয়াকশন সব যে কোনো অ্যান্টিবায়োটিকে করতে পারে। ইনফ্যাক্ট হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন হয়ে স্টিফেন জনসন সিনড্রোম হয়ে যেতে পারে। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার সেফালোস্পোরিন বা থার্ড জেনারেশন সেফালোস্পোরিন কিন্তু খুব কমন।
ইনফ্যাক্ট আমি তো জানতাম যে অ্যাজিথ্রোমাইসিন এটা খুব একটা বিনাইন অ্যান্টিবায়োটিক, এটা কখনো স্টিফেন জনসন সিনড্রোম করে না। বাট আমি রিসেন্টলি 1 মান্থ ব্যাক আমি একটা পেশেন্ট পাইছি যেটা হচ্ছে জাস্ট অ্যাজিথ্রোমাইসিন দিয়ে হচ্ছে স্টিফেন জনসন সিনড্রোম হয়ে গেছে, আর কোনো ওষুধ না। ঠিক আছে। সো কার ক্ষেত্রে কি ধরনের ফ্যাক্টর বা কি ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো যে কারো হাইপার সেন্সিটিভ রিয়াকশন হতে পারে। আচ্ছা, তারপর কুইনোলোন, কুইনোনাসিড, ডিলেরিম, আচ্ছা এগুলো দরকার নাই, হ্যাঁ। আচ্ছা এখানে একটু দেখি আমরা বিটার একটা অ্যান্টিবায়োটিক কি কি। বিটার একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপর হচ্ছে অ্যামিনোফাইলিন, তারপর হচ্ছে কার্বক্সি পেনিসিলিন। এখান থেকে ন্যাচারাল পেনিসিলিন যেটা বেনজাইল পেনিসিলিন, অ্যাকচুয়ালি ফেনক্সিমেথাইল পেনিসিলিনটা মোটামুটি ইউজ হয়, বেনজাইলটা ইউজ হয় না কজ এটা হচ্ছে সিভিয়ার হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন করে। আর হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন, এটা হচ্ছে আমরা স্ট্যাফ অরিয়াস যদি সফট টিস্যু ইনফেকশন করে সেক্ষেত্রে আমরা ইউজ করি। আর অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিলিন, অ্যামোক্সিলিন আমরা জানি যদিও এটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে অনেক। তারপর হচ্ছে মানে আপনার মক্সাক্লাভ যেগুলো, এগুলো হচ্ছে আপনার নিউমোনিয়ার ক্ষেত্রে ভালো কাজ করে, সো আমরা এগুলো স্টার্ট করি। যখন নিউমোনিয়া দ্বারা ডায়াগনোজ হয় আমরা অ্যামোক্সিলিন স্টার্ট করে দিই। আর অ্যাম্পিসিলিনটা হচ্ছে একটু লিখে রাখতে পারেন, এটা কিন্তু হচ্ছে মেনিনজাইটিস এর ক্ষেত্রে এটা খুব একটা উপকারী অ্যান্টিবায়োটিক। ঠিক আছে। ওকে, এখানে আর তেমন কিছু নাই। মনোব্যাকটেরিয়াম, নাম। আচ্ছা, কারোপেনিয়াম এটা সবাই জানি, মেরোপেনিয়াম একটা ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়া। এটা আমরা মোটামুটি এম্পিরিক্যাল থেরাপি হিসেবে স্টার্ট করি, আর যদি সেন্সিটিভ আসে সেক্ষেত্রে স্টার্ট করি সিভিরিটি অফ ইনফেকশন দেখে অবশ্যই। ঠিক আছে। আচ্ছা এখানে ড্রাগ ইন্টারেকশনটা একটু দেখেন। আচ্ছা বিটার একটা অ্যান্টিবায়োটিক, বিটার একটা অ্যান্টিবায়োটিক কি কি আছে আপনারা দেখলেন এখানে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোব্যাকটাম, কার্বাপেনাম। এখানে ফার্মাকোকাইনেটিক্স এগুলো আসলে ছোটবেলার পড়াশোনা, এগুলো এক্সামে তো আসে না। আচ্ছা, সেফালোস্পোরিন আর সেফামাইসিন, এখানে একটু চার্ট আছে একটু দেখেন 6.23 তে। এখানে কিন্তু আপনাকে জানতে হবে, হ্যাঁ, যে কোনগুলো হচ্ছে গ্রাম পজিটিভের উপর কাজ করে, কোনটা গ্রাম নেগেটিভের উপর কাজ করে। এটা আপনাদের প্র্যাকটিক্যাল নলেজের জন্য দরকার। যেমন যতই হচ্ছে জেনারেশন হচ্ছে নিচের দিকে যাবে, লাইক থার্ড ফোর্থ জেনারেশন হবে, ততই হচ্ছে গ্রাম নেগেটিভের সেন্সিটিভিটি বাড়তেছে। ঠিক আছে। এটা আমরা হচ্ছে মাইক্রোবায়োলজিতেই পড়ে আসছি ছোটবেলায়। ঠিক আছে। দেখেন তাহলে ফার্স্ট জেনারেশন কি, সেফালাক্সিন, সেফালাক্সিন বা সেফাজোলিন, এটা হচ্ছে বেশিরভাগ গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ স্পেকট্রামটা বেশি এদের, গ্রাম নেগেটিভ আছে বাট খুবই কম। হ্যাঁ। তারপর হচ্ছে সেকেন্ড জেনারেশন সেফুরক্সিন, এটা আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে পজিটিভ যে কাভারেজ দিতে হয় যেগুলা, সেক্ষেত্রে দেই আমরা ওরাল বেশিরভাগ দেই। আর থার্ড জেনারেশন অ্যাকচুয়ালি পজিটিভ নেগেটিভ বোথ কাভারেজ অলমোস্ট সেম। ঠিক আছে। এবং এটা হচ্ছে অনেক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং খুবই একটা ইউজফুল অ্যান্টিবায়োটিক। বাট এটা আমাদের ওয়ার্ডে, হসপিটালে, সব জায়গায় হচ্ছে মানে এত গণহারে ইউজ হয় যেটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। বাট সেফট্রাইক্সন অ্যাকচুয়ালি একটা খুবই হেল্পফুল এবং খুবই হচ্ছে একটা ফাংশনাল অ্যান্টিবায়োটিক। ওকে। আচ্ছা, ফোর্থ জেনারেশন একটু দেখে রাখেন, সেফেপিম, একটা এটাও এখন আমরা ইউজ করছি। আর ফিফথ জেনারেশন হচ্ছে সেফা, এই যে সেফা, সেফেট্রোলিন, হ্যাঁ সেফট্রালিন, সেফটারোলিনটা আমরা ইউজ করি, আর সেফাপিমটা ইউজ করি। সেফটোবিপ্রোলটা আসলে অ্যাকচুয়ালি মানে আমি এখনো হসপিটালে দেখিনি ইউজ করতে, বা অ্যাকচুয়ালি আমি স্যারদেরও দেখি না ইউজ করতে, বাট সেফটারোলিনটা ইউজ হয়। আর হচ্ছে ফোর্থ জেনারেশন সেফেপিমটাও ইউজ হয়, বাট একটু আমরা চেষ্টা করি এগুলো কম ইউজ করার, যাতে রেজিস্ট্যান্স এখনো ডেভেলপ না করে। ঠিক আছে। আচ্ছা, তারপর আসে ম্যাক্রোলিডস। ম্যাক্রোলিডস আপনাদের যেটা জানতে হবে অ্যাডভার্স ইফেক্ট। ম্যাক্রোলিডস অ্যাডভার্স ইফেক্ট আপনার প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েশন একটা কমন কোশ্চেন। ঠিক আছে। এটা কি করে, এটা লং কিউটি করে। একটা এমন আপনি সিনারিওটা এমআরসি পার্ট 1 এর ক্ষেত্রে সিনারিওটা এমন দেওয়া থাকবে, একটা পেশেন্ট নিউমোনিয়া নিয়ে আসছে, ম্যাক্রোলিডস ধরেন এরাইথ্রোমাইসিন খাইছে, এখন তার কিছুদিন পর তার অ্যারিথমিয়া ডেভেলপ করছে। সো হোয়াট মাইট বি দ্য কজ? ইটস লং কিউটি সিনড্রোম। ঠিক আছে।
এখানে আপনার ছোট করে সিনারিটা লিখে রাখেন, যারা আপনার একদম বিগিনিয়ার ডেভিডসন পড়ার ক্ষেত্রে তাদের জন্য দরকার। আচ্ছা, এটা কোলেস্টেটিক জন্ডিস করে, এগুলো অ্যাজ ইউজুয়াল, বাট ইম্পর্টেন্ট যেটা লং কিউটি সিনড্রোম করে। আচ্ছা, এরপর আসলে অ্যামিনোগ্লাইকোসাইড আর স্পেকটিনোমাইসিন, এটা হচ্ছে মেইনলি গ্রাম নেগেটিভ ইনফেকশনের ক্ষেত্রে কভারেজ দেয়, ঠিক আছে। এদের কি আছে, এটা হচ্ছে তিনটা। অটো, নেফ্রো, নিউরো। এখানে নিউরোটা দেওয়া নাই। অটোটক্সিসিটি করে, নেফ্রোটক্সিসিটি করে, নিউরোটক্সিসিটি করে, ঠিক আছে। যে কোনো এটা আমরা আগেও পড়েছি, গ্লাইকোসাইডস এন্ড অ্যান্টিবায়োটিক যেগুলা অটোটক্সিসিটি করে, নেফ্রোটক্সিসিটি করে, নিউরোটক্সিসিটি করে, তিনটে টক্সিসিটি করে। ওকে, আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে যেগুলো বলতেছি এগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল পারপাসেও দরকার আছে, হ্যাঁ। সো আপনারা যদি একটু মানে ক্লাস করার সাথে সাথে একবার বইটা একসাথে পড়ে ফেলেন, আমার মনে হয় না এটা আপনাদের সেকেন্ড টাইম বা এক্সামের আগে আর পড়তে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আসলে তেমন কিছু কিন্তু নাই, হাইস্ট একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আচ্ছা, এখানে একটু দেখেন, আমরা একটু আগে পড়ছিলাম না এমআইসি ডিপেন্ড অ্যাসোসিয়েটেড আর এমআইসি নট অ্যাসোসিয়েটেড। দেখেন তাহলে, এই যে অ্যামিনোগ্লাইকোসাইডটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং করে। দ্যাট মিনস অ্যামিনোগ্লাইকোসাইড আমরা সিঙ্গেল ডোজ দিব, বাট হচ্ছে একবারে একটা হাই ডোজ দিচ্ছি। সো এটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। অ্যামিনোগ্লাইকোসাইড কিন্তু ডবল ডোজ ট্রিপল ডোজ দিয়ে কোনো লাভ নাই, একবারে দিব, হাই ডোজ দিব, ব্যাস। দেখেন এখানে কি করে এটা বলা আছে, আমরা আগে বলছি নেফ্রোটক্সিটি করে, যেটা হচ্ছে রিভার্সিবল, বাট এই যে অটোটক্সিটি যেটা করে ককলেটক্সিটি, সেটা কিন্তু পার্মানেন্ট। সো এটা ইরিভার্সিবল অটোটক্সিটি করে, ইরিভার্সিবল হেয়ারিংটাকে ড্যামেজ করে দেয়, ঠিক আছে। আর নিউরো বললাম না একটু আগে, নিউরোটক্সিটি কি করে, নিউরোমাসকুলার ব্লকেজ করে। আচ্ছা, এরপর আসি কুইনোলোন। কুইনোলোনের মধ্যে কি কি অ্যান্টিবায়োটিক আছে এটা আমরা জানি, এটাও খুব একটা হেল্পফুল অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি। আর কুইনোলোনের মধ্যে একটু দেখেন আপনারা সিপ্রো, নরফ্লক্সাসিন, ইনফ্যাক্ট লেভোফ্লক্সাসিন এখন একটা খুবই পপুলার অ্যান্টিবায়োটিক ফর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ইনফ্যাক্ট আপনার যদি নিউমোনিয়া চ্যাপ্টারটা পড়ে থাকেন ওখানে দেখবেন নতুন করে লেভোফ্লক্সাসিনটা অ্যাড করছে নিউমোনিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। লেভোমক্সি, একটা টু মাচ পপুলার অ্যান্টিবায়োটিক নাওয়াডেজ। আচ্ছা, এখানে অ্যাডভার্স ইফেক্টে সবই দাগানো আছে, মার্ক করা আছে, বাট আপনারা যেটা মনে রাখতে হবে সেখানে একটু দাগান। টেন্ডিনাইটিস, অ্যাকিলিস টেন্ডন রাপচার, স্পেশালি ইন ওল্ডার পিপল। এখানে ওল্ডার পিপলের পাশে একটু লিখে রাখেন যারা হচ্ছে অ্যাথলেটস। অ্যাথলেটস এর কি হয়, রেগুলার তাদের দৌড়াতে হয়, তাদের অ্যাকিলিস টেন্ডনটা হচ্ছে খুব বেশি ইউজ হয়, জাস্ট মোর দ্যান নর্মাল পিপল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তাদের রাপচার হওয়ার পসিবিলিটি আরো বেশি থাকে। সো ওল্ডার পিপল একই সাথে লিখে রাখেন অ্যাথলেটস। ওকে, দেন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা অত বেশি দরকার নাই। তারপর আসে যে লং কিউটি করে, ঠিক আছে। একইভাবে আমি আগে যেটা সিনারিও বললাম, যে একটা হচ্ছে কোন ধরনের ডায়রিয়া নিয়ে আসছে, আমরা সিপ্রোফ্লক্সাসিন দিচ্ছি, বাট এখন হচ্ছে অ্যারিথমিয়া ডেভেলপ করছে। সো হোয়াট মাইট বি দ্য ডায়াগনোসিস, ইটস আ লং কিউটি সিনড্রোম। ওকে, তাহলে একটা দুইটা জিনিস দেখাবেন, টেন্ডিনাইটিস, টেন্ডন রাপচার, আর হচ্ছে লং কিউটি। তারপর গ্লাইকোপ্লাকপেপটাইড, এগুলো অত বেশি দরকার নাই, তবে গ্লাইকোপেপটাইডের অ্যাসোসিয়েটেড অ্যান্টিবায়োটিক গুলো কি কি দেখেন, ভ্যানকোমাইসিন আর ডেইকোপ্লানিন। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে রাখি, নাওয়াডেজ হচ্ছে মেনিনজাইটিস বা মেনিনকেফালাইটিস, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ভ্যানকোমাইসিনটা খুবই পপুলার একটা অ্যান্টিবায়োটিক। বাকি সবকিছু রেজিস্ট্যান্স ডেভেলপ করছে এমন হবে যে এখন ভ্যানকোমাইসিনটাই আমাদের ফার্স্ট লাইন হিসেবে চুজ করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার নিচে একটু দেখেন অ্যাডভার্স ইফেক্টটা। ভ্যানকোমাইসিন দিতে হয় কি একটু স্লো ইনফিউশন রেটে দিতে হয়, কজ এটা যদি একটু র্যাপিডলি দেন এতে হচ্ছে আপনার রেড ম্যান সিনড্রোম ডেভেলপ করে। কজ র্যাপিডলি দিলে হয় কি হিস্টামিন রিলিজ করে খুব দ্রুত, সেল থেকে হিস্টামিন যদি রিলিজ করে সেটা কি করে আমাদের হচ্ছে সিভিয়ার একটা অ্যালার্জিক রিয়াকশন করে না বা অ্যানাফাইলেক্টিক রিয়াকশন করে না, সো করে না।
সেজন্য হচ্ছে এটা আপনার রেডম্যান সিনড্রোম বলে ক্ষেত্রে। হিস্টামিন রিলিজ হয়, দ্রুত দিলে হচ্ছে হিস্টামিন রিলিজ হয়। তো সেক্ষেত্রে আমরা এটা একটু স্লো ইনফিউশন রেটে দিব। আচ্ছা, ভ্যানকোমাইসিন আদারওয়াইজ হচ্ছে নেফ্রোটক্সিটি করে, এগুলো অত বেশি দরকার নাই। বাট এখানে লাস্ট লাইনটা একটু দাগান, ভ্যানকোমাইসিন টেকোপ্ল্যানিন এটা হচ্ছে ড্রেস সিনড্রোম করে, ড্রাগ রিঅ্যাকশন উইথ ইউসিনোফিলিয়া অ্যান্ড সিস্টেমিক সিমটম। একটা পেশেন্ট যদি ড্রাগ রিঅ্যাকশন নিয়ে আসছে কিনা আপনি তো বুঝতেছেন না, সে র্যাশ নিয়ে আসছে, সে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে একটা সিবিসি করাবেন। যদি ইউসিনোফিলিক কাউন্ট হাই থাকে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি এটা ভ্যানকোমাইসিন অথবা টেকোপ্ল্যানিন ইনডিউসড ড্রেস সিনড্রোম। আচ্ছা, এখানে হাইলাইট করা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কিছু, বাট ইম্পর্টেন্ট না আসলে। আচ্ছা, ফোলেট অ্যান্টাগনিস্ট আসে। আমি আগেও বলছি যে হচ্ছে সালফোনামাইড, তারপর ট্রাইমিথোপিন, এই দুটো অ্যান্টিবায়োটিক কখনোই একসাথে দিব না, বিকজ দুটাই হচ্ছে ফোলেট সিনথেসিসটাকে ইনহিবিট করে, যার ফলে একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, সো আমরা একটু দেখি অ্যাডভার্স ইফেক্ট গুলা। আপনারা হচ্ছে লাস্ট লাইনটা দাগাবেন, আর 3 আর 4 নম্বর পয়েন্টে দাগান। Sulfonamide dipsone causes skin and mucocutaneous reaction, including Stephen-Johnson syndrome and Dapson syndrome. আচ্ছা, ড্যাপসন সিনড্রোমে কি হয়? র্যাশ, ফিভার আর লিম্ফ্যাডিনোপ্যাথি হয়। এটা একটু, যদি পাশে লাল কালি থাকে বা নীল কালি থাকে, যেটাই থাকে 2-3 বার করে হাইলাইট করেন এটা ড্যাপসন সিনড্রোম। এটা স্যারদের খুবই প্রিয় কোশ্চেন। স্যাররা ভাবে যে আমরা হয়তো ছোট এক জায়গায় লিখে এগুলো করি না, তো স্যাররা একদম খুঁজে খুঁজে এগুলোই কোশ্চেন করে। ঠিক আছে, যে ড্যাপসন সিনড্রোমে কি হয় আমরা সবাই জানি। ওকে, যে কোনো ড্রাগ রিঅ্যাকশন সিনড্রোমে আলসারেশন হবে, র্যাশ হবে, ফিভার হবে। ওকে, দ্যাটস ওকে, বাট হচ্ছে লিম্ফ্যাডিনোপ্যাথি এক্সট্রা করে, এটা কিন্তু ড্যাপসন সিনড্রোমে একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স, যে ড্যাপসন সিনড্রোম র্যাশ করে, ফিভার করে, লিম্ফ্যাডিনোপ্যাথি করে। ওকে, তারপর হচ্ছে ড্যাপসন কজেস স্মিথ হিমোগ্লোবিনেমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি। এই 3 আর 4 নম্বর পয়েন্ট দুটো ইম্পর্টেন্ট, একটু দাগায় রাখেন। আচ্ছা, টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন একটা সবাই জানি আগে থেকে, যেগুলো হচ্ছে টিথ, মানে ডেন্টাল ডিসকালারেশন করে, তারপর হচ্ছে স্কিন রিয়াকশন করে। যেমন ডক্সাইক্লিন দিলে সত্যি কিন্তু ফটোসেন্সিটিভিটি হয়, হাইপার সেন্সিটিভ রিয়াকশনের একটা পার্ট হিসেবে অ্যাকচুয়ালি মনে হয় ফটোসেন্সিটিভিটি হয়। বলবে যে এটা খাচ্ছি ম্যাডাম, আমি হচ্ছে রোদে যাচ্ছি, আমার চোখ মানে এখানে মুখ লাল হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে। ঠিক আছে, বা আলসারেশন হচ্ছে, ব্লিস্টার ফর্মেশন হচ্ছে, তো তখন আপনি ইমিডিয়েটলি মেডিসিনটা অফ করতে হবে। তাহলে একটু দাগায় রাখেন আপনারা যে ডক্সাইক্লিনটা ফটো সেন্সিটিভলি রিয়াকশন করে, তারপর হচ্ছে টেট্রাসাইক্লিন হচ্ছে টিথ ডিসকালারেশন করে, আর হচ্ছে ও একই সাথে ডক্সাইক্লিন কিন্তু ইসোফেজাইটিস করে। তো ডক্সাইক্লিন হচ্ছে আমরা একটু বসে খাবো, মানে ইনফ্যাক্ট টেট্রাসাইক্লিন সব ধরনের মেডিসিন গুলো একটু বসে খাবো, সোজা হয়ে, এবং অনেক অ্যামাউন্ট পানি দিয়ে খেতে হবে, যাতে হচ্ছে ইসোফেগাসের কোনো জায়গায় মেডিসিনটা লেগে না থাকে। যদি লেগে থাকে সেই জায়গাটা তারা ইসোফেজাইটিস করে ফেলে। ঠিক আছে, স্যারা কিন্তু এগুলো কোশ্চেন করে যে ডক্সাইক্লিন আমরা কিভাবে খাই, কিভাবে খাই, কেন খাই। ওকে, নাইট্রোমিডাজল তারপরে আসবে এগুলা। ক্লোরফেনিকল আমি আগে বলছি গ্রে বেবি সিনড্রোম করে, কল সাইনোসিস করে, সার্কুলেটরি কলাপস করে, আর হচ্ছে কারণ কি, কারণ হচ্ছে যে কলাপস ডিউ টু ইনএবিলিটি টু কনজুগেট ড্রাগ এন্ড এক্সক্রিট দ্য অ্যাক্টিভ ফর্ম ইন ইউরিন। ঠিক আছে, যার ফলে একটা ফ্যাকাশে লুক হয়ে যায়, লাইস হেমোলাইসিস হয়, সায়ানোসিস হয়, একটা ফ্যাকাশে লুক হয়ে যায়, যেটা বলে গ্রে বেবি সিনড্রোম। এটা আসলে অবসোলেট, এটা স্যার এমনি জিজ্ঞেস করতে পারে ক্লোরফেনিকলে একটাই কমন সাইড ইফেক্ট বা একটা কমন সাইড ইফেক্ট কি হয় গ্রে বেবি সিনড্রোম। আচ্ছা, ফুসিডিক অ্যাসিড এগুলো দরকার নাই। আচ্ছা, নাইট্রোফুরেন্টানটা বলে রাখি, এটা হচ্ছে আপনার প্রেগন্যান্সিতে যখন ইউটিআই হয় তখন নাইট্রোফুরেন্টানটা খুব একটা সেফ ড্রাগ। ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্ট মানে অন্য ট্রাইমেস্টারে সব ড্রাগ ইউজ করা যায় না, সেক্ষেত্রে নাইট্রোফুরেন্টান একটা সেফ ড্রাগ ফর প্রেগন্যান্সি রিলেটেড ইউটিআই। এর কিন্তু কিছু লেখা নাই, আপনারা যেগুলো বলছে একটু মানে নোট করলে আপনাদেরই সুবিধা। আচ্ছা, এরপরে আসেন অ্যান্টিমাইক্রোবিয়াল মাইক্রোব্যাকটেরিয়াল এজেন্ট কি কি আছে।
এখন আমরা মেইনলি হচ্ছে অ্যান্টি টিবি কিছু মেডিসিন নিয়ে আলোচনা করবো। অ্যান্টি টিবি, তারপর লেপ্রোসি, এগুলো অলমোস্ট কাছাকাছি সেম কিছু মেডিসিন, এগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা দেখেন তাহলে আইসোনিয়াজিড। আইসোনিয়াজাইড এটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, ঠিক আছে? ব্যাকটেরিওস্ট্যাটিক এটা হচ্ছে, আচ্ছা এখানে একটু দাগায় রাখেন বা লিখে রাখতে পারেন, মেজর সাইড ইফেক্টে লেখেন। আমাদের এই পোস্ট গ্রাজুয়েশন লেভেলে আসলে মানে আপনার কিভাবে মেকানিজম অফ অ্যাকশনটা আসবে না, আসবে হচ্ছে সাইড ইফেক্ট। মেজর সাইড ইফেক্ট হেপাটাইটিস করতে পারে, নিউরোপ্যাথি করতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে, এই দুটাই। সো পেরিফেরাল নিউরোপ্যাথি যাতে না করে সেই জন্য আমরা আইসোনিয়াজিডের সাথে অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে পাইরিডক্সিন ট্যাবলেট দিয়ে দিব। ওকে, রিফাম্পিসিন দেখেন, রিফাম্পিসিনের খুব কমন সাইড ইফেক্ট আছে কিছু, দেখেন লাস্টে 3 লাইন। এটা হচ্ছে অরেঞ্জ কালার ইউরিন করে। আর রিফাম্পিসিন যেহেতু একটা ড্রাগ মানে এনজাইম ইনহিবিটর, সো এটা হচ্ছে বিভিন্ন ড্রাগ ড্রাগ ইন্টারাকশন করে। সো আপনারা যদি একটা প্রেগনেন্ট পেশেন্ট বা হচ্ছে প্রেগনেন্ট না, যখন একটা নর্মাল মানুষ সে ওসিপি খায়, হ্যাঁ, কন্ট্রাসেপটিভ পিল খায়, তাকে যদি রিফাম্পিসিন দেওয়া লাগে সেক্ষেত্রে তাকে কশাস হতে হবে, কজ হচ্ছে রিফাম্পিসিন ওসিপির সাথে হচ্ছে ইন্টারঅ্যাক্ট করে ওসিপির ফাংশনটাকে ডিক্রিজ করে দেয়। তো আপনাদের অবশ্যই বলে রাখতে হবে, যেহেতু আপনারা পিল খাচ্ছেন, রিফাম্পিসিন অ্যান্টিবায়োটিক যদি দেওয়া লাগে, এক ফার্স্ট আমরা চেষ্টা করবো না দেওয়ার, যদি দেওয়া লাগে তাহলে তাকে বলবো যে আপনি প্রোটেক্টিভ মেজার ইউজ করেন, যেহেতু আপনার এখন পিলে কোনো কাজ হবে না, কজ এটা ড্রাগ ড্রাগ ইন্টারাকশনের ফাংশনটাকে কমিয়ে দিবে। আচ্ছা, পাইরাজিনামাইডে আসেন। পাইরাজিনামাইড একটা কমন সাইড এফেক্ট হচ্ছে হাইপার ইউরেসিমিয়া করে। সো হচ্ছে পাইরাজিনামাইড, একটা পেশেন্ট আসছে আপনার কাছে জাস্ট গাউট নিয়ে, প্রচুর মানে হাঁটুতে ব্যথা, হ্যাঁ, তারপর ইভালুয়েট করতে গিয়ে দেখলেন তার সে অ্যান্টিটিবি খাচ্ছে, এর সাথে পাইরাজিনামাইডের জন্য তার হাইপার ইউরেসিমিয়া হয়ে গাউট হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু চিন্তা করে করে পড়তে হবে, কোরিলেশন করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, ইথাম্বিউটল, এটাও আর একটা, এটা কমন সাইড ইফেক্ট হচ্ছে এটা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট করে। ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট একই সাথে হচ্ছে কালার ভিশনটাকে লস করে। ঠিক আছে, যে কালার ভিশন আমরা রেড গ্রিন প্রাইমারি যে কালার গুলো এগুলো তো আমরা নর্মালি দেখতে পাই, বাট ইথাম্বিউটল খেলে এটা হচ্ছে মোটামুটি 1 মাসের মধ্যে অ্যাপিয়ার করে, এবং যদি অ্যাপিয়ার করে অবশ্যই আমাদের ইথাম্বিউটলটাকে অফ রাখতে হবে এক্সট্রা করে, কজ এটা কিন্তু ইরিভার্সিবল করতে পারে, ইরিভার্সিবল ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট করতে পারে। আচ্ছা, স্ট্রেপ্টোমাইসিন অ্যাজ ইউজুয়াল অ্যামাইনোগ্লাইকোসাইড আমরা আগেও পড়ছি, অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, নিউরোটক্সিসিটি। আচ্ছা, ক্লোফাজিমিন হচ্ছে লেপ্রোসিতে ইউজ হয়, তেমন বেশি কিছু দরকার নাই, এখানে একটু দেখে রাখেন, একটু জাস্ট দাগান। এখানে জিআই আপসেট করে ড্রাই আই স্কিন এগুলো করতে পারে, স্কিন পিগমেন্টেশন করতে পারে এগুলো। ক্লোফাজিমিনে কিন্তু পেশেন্ট আসলে স্কিন পিগমেন্টেশন হয় এবং সিভিয়ার পিগমেন্টেশন হয়। তো একটা পেশেন্ট আপনার কাছে একটা হাইপার পিগমেন্টেড প্যাচ নিয়ে আসছে, আবার হাইপার পিগমেন্টেশন নিয়ে আসছে, ঠিক আছে? তখন আপনাদের একটা ফার্স্ট ডিজি থাকবে সে কি আসলে লেপ্রোসি কিনা, সে লেপ্রোসির কারণে ক্লোফাজিমিন পাচ্ছে কিনা। দ্যাট মিনস লেপ্রোসির কারণে হাইপার পিগমেন্টেড প্যাচ হচ্ছে, ক্লোফাজিমিন খেয়ে আবার হাইপার পিগমেন্টেড স্কিন লেশন হচ্ছে। সো বোথ একসাথে, এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিফাঙ্গাল একটু দেখেন নিচে আসছে। আচ্ছা, অ্যান্টিফাঙ্গালের সাইড ইফেক্টের সাথে আমার একটা সুন্দর চার্ট আছে, আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এখানে আসলে মানে কোনটা কেমন ড্রাগ এটা তো আসলে জানার কোনো দরকার নাই, বাট সাইড ইফেক্ট কোনটা কেন হয় এটা একটু আমাদের এক্সামে আসে, প্লাস হচ্ছে ওয়ার্ডে অ্যাপ্লিকেবল নলেজ এগুলা, তো এটা জানতে হবে আমাদের। একটু আমরা দেখি তাহলে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টিভাইরাল, অ্যান্টিভাইরাল একটা চার্ট নিচে আছে সুন্দর, এই যে এটা 6.26, 6.26 চার্ট একটু দেখেন আপনারা। এখানে হচ্ছে একটু দাগাতে হবে, এখানে আপনার একটু দাগান যে হচ্ছে গ্যানসিক্লোভিড। আচ্ছা, অ্যাসাইক্লোভিড থেকে স্টার্ট করি। অ্যাসাইক্লোভিডটা হচ্ছে একটা কমন, যদি এটা খুব রিসেন্ট ডেভেলপ করছে এখন। অ্যাসাইক্লোভিড হচ্ছে কমন হেপাটাইটিস হতে পারে, একটু জাস্ট দাগান, হেপাটাইটিস আর রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, কিন্তু রেয়ারলি হেপাটাইটিস একটু দাগান। আদারওয়াইজ অ্যাসাইক্লোভিড অ্যাকচুয়ালি তেমন সাইড ইফেক্ট হয় না, বাট পার্সন টু পার্সন ভ্যারি করে, সো এটা জাস্ট হেপাটাইটিস করতে পারে, এটা একটু দাগান, কমন সাইড ইফেক্ট দেন আদার্স। আচ্ছা, এরপরে হচ্ছে গ্যানসিক্লোভিডটা দাগাবেন।
এটা হচ্ছে কেন দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট আর প্রিভেনশন ফর সাইটোমেগালোভাইরাস ইন ইমিউনোকম্প্রোমাইজড। গ্যাসগুলো কিন্তু ইউজ হয়, ঠিক আছে। এটা হর হামেশা যে আমরা ট্রান্সপ্লান্ট করি, সেক্ষেত্রে কিন্তু সাইটোমেগালোভাইরাস হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, যেটাই ট্রান্সপ্লান্ট হোক, যে কোনো ট্রান্সপ্লান্টে সাইটোমেগালোভাইরাসের গ্রোথটা খুবই কমন। তাদের খুব প্রেডিলিকশন যে ট্রান্সপ্লান্টের সাইটে আমরা গ্রো করব, ঠিক আছে। এখন ওই জায়গাটা তখন প্রিভেনশন অথবা হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য গ্যানসিক্লোভির একটা খুবই হেল্পফুল অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। গ্যানসিক্লোভির দিয়ে না হলে বেল গ্যানসিক্লোভির, আর যদি তাতেও না হয় তাহলে ফসকারনেট। তিনটে মেডিসিন, গ্যানসিক্লোভির, বেল গ্যানসিক্লোভির আর হচ্ছে ফসকারনেট, তিনটে একসাথে পড়বেন আপনারা। আচ্ছা, বেল গ্যানসিক্লোভির কি করে, নিউট্রোপেনিয়া করে। সো একটা পেশেন্ট রেনাল ট্রান্সপ্লান্টে সে বেল গ্যানসিক্লোভির পাচ্ছে, সে আমাদের কাছে কিন্তু একটা নিউট্রোপেনিক ফিভার নিয়ে আসতে পারে। ঘটনার কথা আমরা দেখেছি রেনাল ট্রান্সপ্লান্টের পেশেন্ট অনেক ফিভার নিয়েছে, হাই গ্রেড ফিভার। সো তখন আমরা একটা মাথায় রাখতে হবে যে সে কি ধরনের অ্যান্টিভাইরাল পাচ্ছে, সে অ্যান্টিভাইরাল সাইড ইফেক্ট। সো সেটা সিবিসি করলে আমাদের ইজিলি বুঝে যাবো যে এটা কি নিউট্রোপেনিয়া অ্যাসোসিয়েটেড নাকি অন্য কোনো কারণে হচ্ছে ফিভারটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্ট ছিল দেখে রাখেন, জানামিভির, ওসেলডামিভির। আচ্ছা, জানামিভিটা আমরা কি ফর্মে দিই, ইনহেলেশন, ঠিক আছে, এটা কিন্তু আদার কোনো ফর্ম নাই। আর ওসেলটা হচ্ছে ওরাল ফর্মে। আচ্ছা, আচ্ছা একটু দাগা খান, রিভাবিরিন হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া করে, ঠিক আছে। আর তেমন দরকার নাই। রেমডিসিভির নতুন অ্যাড হয়েছে এখানে। আমরা যখন কোভিডের সময় ডিউটি করেছি মেডিকেল কলেজগুলোতে, তখন কিন্তু রেমডিসিভির মানে পেশেন্ট আসলেই কোভিড-19 পজিটিভ হলে আমরা রেমডিসিভির স্টার্ট করে দিতাম। একটা ট্রায়ালে ছিল যে এটা কিছু ক্ষেত্রে মানে উপকার হয় পেশেন্টের, মানে মর্টালিটি রেটটা কমায়। সো সেক্ষেত্রে আমরা কোভিড-19 পজিটিভ হলে আমরা রেমডিসিভির স্টার্ট করে দিতাম। আচ্ছা, ঠিক আছে, এরপরে দেখেন আপনারা অ্যান্টিপ্যারাসাইটিক এজেন্ট। অ্যান্টিপ্যারাসাইটিকের মধ্যে কি পড়ে বলেন তো, ম্যালেরিয়া কিন্তু কমন, ঠিক আছে। এখানে কিন্তু আর্টেমিসিন, অ্যাটোভাকুইনন এগুলো ইউজ করবো। এগুলো অ্যাকচুয়ালি আপনাদের একটু জানার জন্য রিডিং করতে পারেন, বাট আসলে এক্সামে আসছে না। তাহলে এখানে কি কি আসতেছে অ্যান্টিপ্যারাসাইটিকে, আর্টেমিসিন, অ্যাটোভাকুইনন, তারপর হচ্ছে প্রোগুয়ানিল, তারপর হচ্ছে এখানে কি আছে লুমিফেন্ট্রিন, এগুলা, ঠিক আছে। আর আদার অ্যান্টিপ্রোটোজয়েড, এটা অ্যান্টি ম্যালেরিয়াল গুলো। আদার প্রোটোজোয়াল গুলো কিন্তু কি আছে, পেন্টাভ্যালেন্ট, ডিলোক্সানাইড। ডিলোক্সানাইড ফিউরেটটা কিভাবে কাজ করে বলেন তো, এটা হচ্ছে আপনার লুমিনাল প্যারাসাইটটাকে কিল করে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি সবকিছু। আর ড্রাগ ইউজড অ্যান্ড এগেইনস্ট হেলমিনস, এখানের মধ্যে যেটা একটু জানবেন, প্রাজিকুইন্টালটা একটু দাগান। এটা হচ্ছে এই যে টিনিয়া স্যাজেনাটা আর টিনিয়া সোলিয়াম, এই দুটার ক্ষেত্রে প্রাজিকুইন্টালটা ইফেক্টিভ, ঠিক আছে। তারপর হচ্ছে পিপারাজিনটা একটু দাগান, কি করে এটা সাইড ইফেক্ট, নিউরোসাইকোলজিক্যাল রিয়াকশন, ভার্টিগো, ডেলিরিয়াম, কনভালশন এটা করতে পারে। তারপর এই পাশে একটু দেখান, ডাইথাইল কারামেজিন, এটা হচ্ছে ফাইলারিসিসে ট্রিটমেন্ট করা হয়। আমি জাস্ট যেগুলো বলতেছি আপনারা যদি ক্লাস করার সাথে সাথে একটু জাস্ট দাগায় রাখেন, জাস্ট দ্যাট উইল বি এনাফ ফর এক্সাম পারপাস। আইভারমেকটিন, আইভারমেকটিন দেখেন, স্ট্রঙ্গিলার্স ইনফেকশন আমরা আইভারমেকটিন ইউজ করি। ফাইলেরিয়াসিস, অনকোসার্কিয়াসিস, অত কিছু লাগবে না, আপনি স্ট্রঙ্গিলার্স ইনফেকশনটা মনে রাখেন, বাংলাদেশের প্রেক্ষিতে এটাই অনেক। আর যদি আমরা কোনো পেশেন্টের স্ট্রঙ্গিলার ইনফেকশন পাই, সেক্ষেত্রে অবশ্যই তার এইচআইভি সার্চ করতে হবে, বিকজ এইচআইভি তে স্ট্রঙ্গিলার ইনফেকশন খুবই কমন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো শেষ হলো, আজকে ক্লাসটা বেশ লেন্দি হয়ে গেছে। এই আমি এগুলো দেখছি, এগুলো খুবই কমন, আপনারা এটা একটু ব্যাখ্যাগুলো এক্সপ্লেন গুলো করলেই পারবেন, ঠিক আছে।
আছে। আশা করি আপনাদের আজকে ক্লাসটা ফ্রুটফুল হবে। বিকজ আজকে নট অনলি জাস্ট এক্সাম রিলেটেড, আপনাদের ওয়ার্ড রিলেটেড কিছু জিনিস আমি বলেছি। ক্লাস করে যদি সাইডে একটু লিখে নেন তাহলে আপনাদের জন্য হেল্পফুল হবে এটা। ওকে, তাহলে আজকের মতো শেষ হলো। আচ্ছা, আল্লাহ হাফেজ।